নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা গল্প তারা তিনজন। তাহলে শুরু করি। গল্পের নাম তারা তিনজন। ট্রেন ছাড়তে মিনিট 2 যখন বাকি, সেই সময় স্ত্রীকে নিয়ে অনুপম তাদের রিজার্ভ করা কুপেতে এসে ঢুকল। তাদের পেছনে একটা কুলির মাথা এবং হাতে প্রচুর লাগেজ, ঢাউস 2টো সুটকেস, বাস্কেট, ওয়াটার বটল, হোল্ডল, এমনই নানা লটবহর। অনুপম এবং তার স্ত্রী জয়া প্রচুর ঘামছিল। মে মাসের প্রচণ্ড গরমে এই সন্ধেবেলাতে তাদের মনে হচ্ছিল সারা শরীর জ্বলে যাচ্ছে। তাছাড়া স্টেশনে পৌঁছবার আগে প্রায় ঘণ্টাখানেক মারাত্মক টেনশানে কেটেছে। কেননা হাওড়া ব্রিজে আজ এমনই জ্যাম যে শেষ পর্যন্ত ট্রেনটা ধরা যাবে কি না সে ব্যাপারে দারুণ অস্বস্তিতে ছিল অনুপমেরা। অল্প স্বল্প লাগেজ থাকলে ট্যাক্সি ছেড়ে দিয়ে হেঁটেই তারা স্টেশনে চলে আসতো, কিন্তু এত সুটকেস টুটকেস বয়ে আনা অসম্ভব। টেনশানে আর গরমে যখন তারা ট্যাক্সির ভেতর প্রায় সেদ্ধ হচ্ছে, হঠাৎ জ্বর ছেড়ে গিয়ে গাড়ি টাড়ি চলতে শুরু করেছিল। জ্যাম না থাকলে অনেক আগেই তারা স্টেশনে এসে ধীরে সুস্থে ট্রেনে উঠতে পারত। কুলি মালপত্র নামিয়ে তাড়া লাগায়। জলদি পয়সা দিজিয়ে, আভি ট্রেন খুল দেঙ্গে। পকেট থেকে ব্যাগ বার করে দ্রুত ভাড়া মিটিয়ে দিল অনুপম। কুলিটা নেমে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দেয়। বিশাল এক সরীসৃপ ধীরে ধীরে প্ল্যাটফর্ম পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের এই কুপেতে সব শুদ্ধ 4টে সিট। একদিকে দুজনের বসার ব্যবস্থা, মুখোমুখি অন্য দুজনের। রাতে শোয়ার জন্য ওপরে বাঙ্ক আছে। একজনকে ওপরে শুতে হবে, একজনকে নিচে। উল্টো দিকের সিটে যারা থাকবে তাদের শোয়ার জন্যও একই রকম অ্যারেঞ্জমেন্ট। অনুপম খুবই বাস্তবাগীশ। হোল্ডল খুলে গদিমোড়া আরামদায়ক সিটের ওপর নকশা করা চাদর বিছিয়ে প্রথমে স্ত্রীকে বসায়। তারপর সুটকেস, বাস্কেট সিটের তলায় গোছগাছ করে রেখে ওয়াটার বটলটা হ্যাঙ্গারে ঝুলিয়ে বসে পড়ে। একটা সিগারেট ধরিয়ে বলে, আর একটু দেরি হলে ট্রেনটা ডেফিনেটলি মিস করতাম। জয়া মাথাটা একদিকে হেলিয়ে বলে, কলকাতায় আজকাল চলাফেরা করা ইম্পসিবল। কোথাও যদি 4টে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে 12টায় বেরোতে হবে। তবুও ইউ আর নট শিওর ঠিক 4টেতেই পৌঁছতে পারবে কি না। সকাল থেকে শুধু জ্যাম জ্যাম আর জ্যাম, সিম্পলি ডিসগাস্টিং। যা বলেছ, ট্রেনটা আজ মিস করলে কী খারাপ যে লাগতো। কতদিন ধরে আশা করে আছি বম্বে, পুনে আর গোয়াটা ঘুরে আসব। অনুপম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মাঝারি মাপের এক্সিকিউটিভ। বছরে একবার করে সস্ত্রীক বেড়াবার জন্য ট্রাভেল অ্যালাউন্স পায় সে। অনুপমের বয়স 33-34। ঝকঝকে চেহারা, কথাবার্তায় তুখোর। সে একজন পাস কোর্সের বিয়ে, তাও একবারে পাশ করতে পারেনি। বার 2 ঠেকে কোনো রকমে টাইটয়ে উতরে গেছে। তার যা কোয়ালিফিকেশন, তাতে ওই ধরনের একটা দামি চাকরি পাওয়া অভাবনীয়। সম্ভব হয়েছে জয়ার বাবার কারণে। তিনি একজন নামকরা রাজনৈতিক নেতা। তাকে খুশি রাখতে পারলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেসম্যানদের অনেক দিক থেকেই প্রচুর লাভ এবং সুবিধা। জয়ার বয়স 28-29। দুর্দান্ত সুন্দরী নয়, কিন্তু চেহারাটি চটকদার। আরামে এবং সুখে থাকার কারণে তার সর্বাঙ্গে আলাদা একটা পালিশ রয়েছে যা চোখকে টানে। ওদের একটি ছেলে, সোনা, বছর 5 বয়স। কোথাও বেড়াতে টেড়াতে গেলে তাকে নিজের মায়ের কাছে রেখে আসে জয়া। মুখ থেকে আস্তে আস্তে সিগারেটের ধোঁয়া ছেড়ে অনুপম বলে, যাক, ট্রেনটা যে ধরতে পারা গেছে তাই যথেষ্ট। কি টেনশনটাই না গেল। তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে
মানসিক চাপটা কেটে যাওয়ায় বেশ আরামই বোধ করছে। জয়া কি একটু ভেবে এবার বলে, আসার সময় সোনাটা বড্ড কান্নাকাটি করছিল, ভীষণ মন খারাপ লাগছে। হ্যাঁ, নেক্সট ইয়ার থেকে ওকে সঙ্গে নিয়ে বেরোবো। আর বলতে বলতে হঠাৎ থেমে যায় অনুপম। এতক্ষণ তাড়াহুড়ো এবং মালপত্র গোছগাছ করতে করতে সে লক্ষ্য করেনি উল্টো দিকের সিটে আরও দুজন যাত্রী এসে বসেছে। তাদের একজন বৃদ্ধ শিখ, চুলদাড়ি ধবধবে সাদা, যথেষ্ট বয়স হলেও স্বাস্থ্য বেশ ভালোই। দ্বিতীয় যাত্রীটি মহিলা, বয়স 30-এর নিচে, টান টান সতেজ চেহারা, তাকে তরুণীই বলা যায়। চোখে পুরু ফ্রেমের চশমা মেয়েটিকে আলাদা এক ধরনের ব্যক্তিত্ব এবং গাম্ভীর্য এনে দিয়েছে। তার দিকে চোখ পড়তেই থমকে গিয়েছিল অনুপম। মেয়েটি স্থির চোখে প্রায় পলকহীন অনুপমের দিকে তাকিয়ে আছে। খুব সম্ভব জয়াকে নিয়ে অনুপম যখন এই কূপেতে ঢোকে তখন থেকেই ঠিক এভাবে সে তাকে লক্ষ্য করছে। মেয়েটির কোলে খোলা একটা ইংরেজি ম্যাগাজিন। কী ম্যাগাজিন দূর থেকে তা অবশ্য বোঝা যাচ্ছে না। সে সম্বন্ধে আগ্রহও নেই অনুপমের। এই বম্বে মেলে 10 বছর পর হঠাৎ ভারতীর সঙ্গে দেখা হয়ে যাবে কে ভাবতে পেরেছিল? ভয়ানক নার্ভাস বোধ করতে থাকে অনুপম। প্রচণ্ড স্নায়বিক চাপে মনে হয় মাথার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। বিনবিন করে ঘাম বেরিয়ে সে তার জামা ভিজিয়ে দেয়। হাত এত কাঁপছে যে আঙুলের ফাঁক দিয়ে সিগারেট নিচে পড়ে যায়। কূপেতে ঢুকেই যদি ভারতীকে দেখতে পেত, কোনো অছিলা খাড়া করে তক্ষুনি নেমে যেত অনুপম। কিন্তু চলন্ত ট্রেন থেকে এই মুহূর্তে নামার কোনো উপায় নেই। কূপের ভেতর সে যেন একটা মারাত্মক ফাঁদে আটকে গেছে। ভারতী তাকিয়েই আছে। অনুপমের মনে হয় নিষ্ঠুর এক জাদুকরী তাকে দ্রুত সম্মোহিত করে একটা অন্ধকার সুড়ঙ্গে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে বেরুবার কোনো পথ নেই। প্রায় 36 ঘন্টা এক কূপেতে ভারতীর সঙ্গে কাটাতে হবে, এটা ভাবতেই অনুপমের দম বন্ধ হয়ে আসতে থাকে। জয়া সঙ্গে না থাকলে এতটা দুশ্চিন্তা ছিল না। দরকার মতো সে ভারতীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিত। কিন্তু জয়ার সামনে তা করা যায় না। অজানা ভীতি এবং শঙ্কা চারিদিক থেকে তাকে ঘিরে ধরতে থাকে। জয়া স্বামীর প্রতিক্রিয়া আবছাভাবে লক্ষ্য করছিল। সে বলে, কি হলো, চুপ করে গেলে যে? চমকে উঠে কিছু বলতে যাচ্ছিল অনুপম, তার আগে আচমকা ওধার থেকে ভারতী বলে, আমাকে চিনতে পারছো অনুপম? তার কণ্ঠস্বর ঈষৎ ভারী এবং ব্যক্তিত্ব সম্পন্ন। হৃৎপিণ্ডের ধকধকানি হঠাৎ কয়েক গুণ বেড়ে যায় অনুপমের। নির্জীব গলায় বলে, না, মানে আমি ঠিক। কথা শেষ না করে সে থেমে যায়। চিনতে পারছো না, এই তো? ভারতী অনুপমের দিক থেকে চোখ না সরিয়ে বলতে থাকে, অনেক দিন পর যারা আমাকে দেখেছে তারা বলে আমার চেহারা একটুও বদলায়নি। বছরখানেক আগে শুধু চশমা নিতে হয়েছে। তবু তুমি আমাকে চিনতে পারলে না? স্ট্রেঞ্জ। তোমার স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে গেছে? অনুপমের ভয়টা অনেকখানি বেড়ে যায়। কিছু বলতে চেষ্টা করে সে, গলায় স্বর ফোটে না। ভারতী এবার বলে, চিনতে যখন এত অসুবিধে, পরিচয়টা দিতেই হচ্ছে। আমি কিশোরপুরের ভারতী। আশা করি এবার চিনতে পারবে। তার বলার ভঙ্গিতে চাপা বিদ্রূপ মেশানো। অনুপম ভাবে, হয় তাকে স্বীকার করে নিতে হবে, নইলে প্রবলভাবে অস্বীকার করতে হবে। মাঝামাঝি কিছু নেই। সে যদি মিনমিনে গলায় জানায় চেনে না, তাহলে জয়া সন্দেহ করবে, আর অস্বীকার করলেই যে পার পেয়ে যাবে তেমন সম্ভাবনাও নেই। ভারতী তাকে কি সহজে ছেড়ে দেবে?
অনুপম মনস্থির করে ফেলে। একরকম মরিয়া হয়েই বলে, আরে তুমি, অনেক বছর পর দেখা তো, তাই। ভারতী অদ্ভুত হেসে বলে, শেষ পর্যন্ত যে চিনতে পারলে তাতে খুশি হলাম। জয়ার দিকে আঙুল বাড়িয়ে বলে, তোমার স্ত্রী নিশ্চয়ই। অনুপম টের পায় কপালের দুপাশের রগ দুটো সমানে দপদপ করছে। কণ্ঠনালীতে শক্ত লোহার বলের মতো কিছু আটকে গেছে। বহু কষ্টে সেটাকে সরিয়ে আবছা একটা স্বর বার করে আনে, হ্যাঁ। আমাদের পরিচয় করিয়ে দেবে না? সামনের দিকে অল্প একটু ঝুঁকে জিজ্ঞেস করে ভারতী। অনুপম বলে, এ হলো জয়া। জয়াকে বলে, আর ও ভারতী, আমাদের কিশোরপুরের মেয়ে। ভারতী বলে, ব্যাস এইটুকু? আমরা তোমাদের পাড়ায় থাকতাম, ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছি, এক কলেজে পড়েছি, এসব বলো? নইলে অত শর্ট ইন্ট্রোডাকশানে বুঝবে কী করে যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কেমন ছিল? নতুন করে আবার ঘামতে শুরু করে অনুপম। সে কিছু বলার আগেই ভারতী এবার জয়াকে বলে, যদি তুমি করে বলি আপত্তি নেই তো? জয়া স্মার্ট শহুরে মেয়ে, তাছাড়া তার বাবা একজন বিখ্যাত রাজনৈতিক নেতা। এসব সত্ত্বেও তার মধ্যে কোনো রকম কমপ্লেক্স নেই, বরং এক ধরনের সারল্যই রয়েছে। তার কথাবার্তা এবং ব্যবহারে একটা আপন করা ব্যাপার আছে যা মানুষকে সহজেই আকর্ষণ করে। ভারতী সম্পর্কে এই মুহূর্তে তার দারুণ কৌতূহল। বলে, একেবারেই না, আমারও ওই সব আপনি আজ্ঞে ভালো লাগে না। ভারতী বলে, অনুপম আমার সম্বন্ধে তোমাকে কখনো কিছু বলেনি? জয়া আস্তে মাথা নাড়ে, না। বলেছে, তুমি হয়তো ভুলে গেছো। ভারতী চোখ সামান্য কুঁচকে একটু হাসে। চোখের কোণ দিয়ে স্বামীকে এক পলক দেখে নিয়ে জয়া বলে, আমার স্মৃতিশক্তি অত দুর্বল নয়, ও কিচ্ছু বলেনি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। একটু থেমে ফের বলে, ওকেই জিজ্ঞেস করে দেখো না। জিজ্ঞেস করার দরকার নেই, হয়তো। কি? আমার কথা বললে তুমি যদি সন্দেহ করো, তাই বোধহয় বলেনি। ভারতীর বলার মধ্যে আগের সেই গাম্ভীর্য বা বিদ্রূপ নেই, তার বদলে হালকা মজার ভাব ফুটে উঠেছে। জয়া হেসে হেসে বলে, সেই রকমই মনে হচ্ছে। আসলে মেয়েরা ভীষণ সন্দেহপরায়ণ কমিউনিটি তো। এ কথা পুরোপুরি মানছি না ভারতী। ওয়ার্ল্ডে পুরুষদের এত সব কুকীর্তির নমুনা রয়েছে যে তাদের সন্দেহ না করে উপায় কি? 1.5 ফুট দূরত্বে বসে এসব কথা শুনতে শুনতে আড়ষ্ট হয়ে যাচ্ছিল অনুপম। ভারতী হঠাৎ বলে ওঠে, আশা করি তুমি একজন একনিষ্ঠ স্বামী পেয়েছ। কথাটা মজা হিসেবে ধরে নিয়ে মাথা সামান্য হেলিয়ে অনুপমের দিকে তাকায় জয়া। বলে, কি গো, ভারতী কি বলছে শুনেছ? অনুপম উত্তর দেয় না, তার মুখে ফ্যাকাশে একটু হাসি ফোটে শুধু। জয়া ফের বলে, তুমি একনিষ্ঠ হাজব্যান্ড তো? ভারতীকে ভালো করে জানিয়ে দাও। অনুপমের তুখোড় স্বভাব এবং আত্মবিশ্বাস ভারতীকে দেখার পর থেকে দ্রুত চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে জয়ার প্রতিক্রিয়া কী হবে সেটা ভেবে দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক করে তুলতে চেষ্টা করে সে। অনুপম বুঝতে পারে জয়াকে মাঝখানে রেখে ভারতী তাকে শেষ করে দিতে চাইছে। এই অদৃশ্য যুদ্ধটা তাকে জিততেই হবে। সেজন্য ধৈর্য এবং সূক্ষ্ম রণকৌশল দরকার, নইলে তার ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাবে। অনুপম কোনো রকমে জয়াকে বলে, স্বামী একনিষ্ঠ কিনা সেটা স্ত্রীরাই শুধু বলতে পারে, এর উত্তর তোমারই দেবার কথা। জয়ার ঠোঁট টিপে হাসে, তবে কিছু বলে না। ভারতী অনুপমের উদ্দেশ্যে বলে, কথাবার্তায় স্মার্টনেস তো আগের মতোই রয়েছে দেখছি।
তাহলে কাঠ হয়ে এতক্ষণ বসেছিলে কেন? অনুপম তার বুকের ভেতরকার ধুকপুকানি শুনতে শুনতে বলে, কাঠ হয়ে বসে থাকবো কেন? তোমরা কথা বলছিলে, আমি শুনছিলাম। এদিকে জয়া অধৈর্য হয়ে ওঠে। উত্তর বাংলার এক ছোট মফস্বল শহরে অনুপম আর ভারতী কাছাকাছি থাকত। ছেলেবেলা থেকে দুজনে একসঙ্গে বড় হয়ে উঠেছে, একই কলেজে পড়েছে, এর বেশি আর কিছু জানা যায়নি। ভারতী সম্পর্কে তার কৌতূহল না মেটা পর্যন্ত এক ধরনের অস্থিরতাই বোধ করতে থাকে সে। জয়া বলে, আমার স্বামীর যে এরকম একজন গার্লফ্রেন্ড আছে আজ দেখা না হলে কোনো দিন জানতেও পারতাম না। সে যাক, তুমি কত দূর যাচ্ছ? ভারতী বলে, বম্বে। বেড়াতে? না, আমি ওখানেই থাকি, একটা কলেজে পড়াই। মা অসুস্থ, খবর পেয়ে তাকে দেখতে এসেছিলাম। এখন অনেকটা ভালো আছেন, আজ ফিরে যাচ্ছি। মা কার কাছে থাকেন? কখনো আমার কাছে বম্বেতে, কখনো কলকাতায় ভাইয়ের কাছে। ভাই ব্যাংকের অফিসার। একটা কথা জানার জন্য উসখুস করতে থাকে জয়া। প্রশ্নটা তার মুখে প্রায় এসেও গিয়েছিল, কি ভেবে সামলে নেয়। তার মনোভাব বুঝতে অসুবিধা হয় না ভারতীর। সে বলে, আমি বিয়ে করেছি কিনা জানতে চাইছো তো? জয়া হাসে, বলে, হ্যাঁ। ভারতী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর অন্যমনস্কর মতো বলে, কম বয়সে বিয়ে টাইপের একটা ব্যাপার ঘটেছিল, কিন্তু একদিনের মধ্যেই ওটা শেষ হয়ে যায়। এমন একটা উত্তর আশা করেনি জয়া। কিছুক্ষণ বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে। লক্ষ্য করে ভারতীর মুখ চোখের চেহারা ক্রমশ পাল্টে যাচ্ছে। একসময় বিব্রতভাবে বলে, বুঝতে পারলাম না, বিয়ের মতো ব্যাপার মানে? ও নিয়ে আলোচনা না করাই ভালো। বলতে বলতে ভারতী জানলার বাইরের দিকে তাকায়। হাওড়া স্টেশন পেছনে ফেলে বম্বে মেল অনেক দূরে চলে এসেছে। দুধারে ঝাপসা অন্ধকারে ফাঁকা মাঠ, টেলিগ্রাফের অস্পষ্ট পোস্ট, দূরে দূরে আলোর কয়েকটা বিন্দু ছাড়া আর কিছুই চোখে পড়ে না। জয়া কি বলবে ভেবে পায় না, সে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর বাইরে থেকে মুখ ফিরিয়ে ভারতী বলে, সেই বিয়ে বিয়ে খেলাটার পর রিসেন্টলি একটা ব্যাপার ঘটেছে। বম্বেতে যে কলেজটায় পড়াই, সেখানে মেয়ে স্টুডেন্টদের জন্য হস্টেল আছে। আমি সেখানে থাকি। আর আর কি? আমার এক পুরুষ কলিগ আমার সম্বন্ধে একটু বেশি মাত্রায় ইন্টারেস্টেড হয়ে পড়েছেন। কলিগটি কি বাঙালি? না, মারাঠি ব্রাহ্মণ। কি বলছেন ভদ্রলোক? উনি আর কি বলবেন, তার একটাই কথা, আমি রাজি হলে বিশুদ্ধ হিন্দু মতে কিংবা রেজিস্ট্রি করে শুভ কাজটা সেরে ফেলতে চান। কেউ যেন জয়ার ভেতরকার মেয়েলি কৌতূহলকে উস্কে দেয়। সে বলে, মানুষটি কেমন? ভালো, ভদ্র, ডিসেন্ট। তার বিরুদ্ধে বলার মতো কিছু নেই। ফ্যামিলি? চমৎকার। ওর বাবা হাইকোর্টের জজ, দাদারা ভেরি ওয়েল প্লেসড। বোনেদের বিয়ে হয়ে গেছে, তারা খুবই শিক্ষিত, কেউ অধ্যাপিকা, কেউ বড় অফিসার, কেউ আর্কিটেক্ট। তবে রাজি হচ্ছ না কেন? এই বেশ আছি, একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, নতুন করে প্রবলেম জুটিয়ে কী লাভ? জয়া এবং ভারতী দুজনে প্রায় সমবয়সী, কিন্তু বিয়ে হয়ে গেছে এমন মেয়েদের বয়স হঠাৎ যেন বেড়ে যায়। অভিজ্ঞ বয়স্ক মহিলাদের মতো ভারিক্কি চালে জয়া ভারতীকে একটি জরুরি পরামর্শ দেয়, সারা জীবন একা একা কাটানো যায় না, অন্তত শেষ বয়সের জন্য একজন কম্পেনিয়ন দরকার। যেরকম অন্তরঙ্গ ভঙ্গিতে দুজনে কথা বলছে, কে বলবে বম্বে মেলের এই কুপেতে আজই তাদের প্রথম দেখা এবং 1 ঘন্টা আগেও তারা কেউ কাউকে চিনত না। ভারতী হেসে হেসে বলে, থ্যাঙ্কস ফর ইয়োর ভ্যালুয়েবল অ্যাডভাইস,
কিন্তু বিয়ে সম্পর্কে আমার ভীষণ ভয়। কেন? জয়া বেশ অবাকই হয়ে যায়। ওই যে কম বয়সে একটা বিয়ে ব্যাপারের কথা বলেছি না, তারপর থেকেই এ সম্পর্কে আমার ইন্টারেস্ট নেই। কতদিন বাঁচব বলো? 60 কি 70 বছর? একটা তো লাইফ ঠিক কেটে যাবে। বিয়ে ব্যাপারটা কি বলো না, শুনতে ইচ্ছে করছে। অনুপম মাঝখানে স্বাভাবিক হতে চেষ্টা করেছিল। জয়ার প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে আবার আগের সেই ভয়টা ফিরে এসে তার স্নায়ুর উপর চাক চাক বরফের মতো চেপে বসে। এই মুহূর্তে সে যেন কিছুই শুনতে বা দেখতে পাচ্ছে না, শুধু টের পাচ্ছে এক অনিবার্য নিয়তি এক টানে তাকে আজ বম্বে মেলের এই কূপেতে টেনে নিয়ে এসেছে। হাওড়া ব্রিজের জ্যামটা আর কিছুক্ষণ থাকলে সে বেঁচে যেত। একটা প্রবল বিস্ফোরণের অপেক্ষায় সে শ্বাসরুদ্ধের মতো বসে থাকে। অনুপমের স্বভাবটাই এরকম যে পেছন ফিরে তাকাতে চায় না, কিন্তু এখন অদৃশ্য শক্তিমান কেউ ধাক্কা দিতে দিতে তাকে কয়েক বছর আগে উত্তর বাংলার সেই শহরটিতে টেনে নিয়ে যায়। কিশোরপুর ছোট শহর, খুবই শান্ত এবং নিরিবিলি। দেশভাগের পর সব জায়গায় যখন পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ ঘটেছে, তখনও ওখানে মানুষজন তেমন একটা বাড়েনি। 50-50 বাসিন্দা, কয়েকটা পিচের রাস্তা, অগুন্তি খোয়া ঢালা গলি, একটা কলেজ, একটা মেয়েদের আর একটা ছেলেদের হাই স্কুল, 8-10টা প্রাইমারি স্কুল, ব্যায়ামাগার, নাটকের স্টেজ, ছোটোখাটো একটা মিউনিসিপ্যালিটি, হাসপাতাল ইত্যাদি নিয়ে কিশোরপুর টাউন। অবশ্য সেই সঙ্গে থানা এবং আদালতও রয়েছে। অনুপমের বাবা রাজমোহন ছিলেন কিশোরপুর থানার ওসি। ছোট জায়গায় থানার বড়বাবুদের প্রচণ্ড দাপট থাকে, রাজমোহনেরও ছিল। ওরা থাকতেন থানার কম্পাউন্ডে, বেশ বড় একতলা লাল রঙের একটা বাড়িতে। ওটাই তার সরকারি কোয়ার্টার। রাজমোহনের 3 ছেলে 1 মেয়ে, সবার ছোট অনুপম। 18 বছর আগে অনুপমের বয়স তখন 14 কি 15। সে হাই স্কুলে পড়ত। তার বড়দা কলেজের 3rd ইয়ারে আর ছোটদা ক্লাস 10-এ। দিদি পড়ত 2nd ইয়ারে। লেখাপড়ায় অন্য ভাই বোনেরা মাঝারি ধরনের। চোখ ধাঁধানো রেজাল্ট করতে না পারলেও পাসটা ঠিক করে যেত। কিন্তু অনুপম একেবারে উল্টো, পড়াশোনায় মোটেও মন ছিল না। ফি বছর হেডমাস্টারকে ধরাধরি করে রাজমোহন তার প্রমোশনের ব্যবস্থা করতেন। ফুটবল, সাঁতার, ক্লাব, নাটক এই সব দিকেই ছিল তার প্রচণ্ড ঝোঁক। 18 বছর আগের সেই সময়টায় ভারতীয় সাবকন্টিনেন্ট ইতিহাসের এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছিল। 47-এ দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানে গোলমাল। 71-এ ওপার বাংলার মানুষ স্বাধীনতার জন্য মরণপণ লড়াই শুরু করে দেয় পশ্চিম পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর সঙ্গে। এই যুদ্ধটি না বাঁধলে ভারতের সঙ্গে অনুপমের দেখা কোনোদিনই হতো না। সেই সময় যে 1 কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে পশ্চিম বাংলায় চলে আসে, তাদের মধ্যে ভারতীয়রাও ছিল। তার বাবা হরনাথ ফরিদপুরের এক আদালতে মুহুরিগিরি করতেন। এপারে এসে এখানে ওখানে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ওরা এসে ঠেকেছিলেন কিশোরপুরে। একটা কাজের আশায় একে তাকে ধরে যখন কিছুই হচ্ছিল না, তখন রাজমোহন এখানকার কোর্টে 1 পয়সাওয়ালা মোক্তারের কাছে মুহুরির কাজ জুটিয়ে দেন। তখন ভারতীর বয়স 10 আর তার ভাই মানসের 8। এই কাজটা হরনাথকে বাঁচিয়ে দেয়, নইলে ছেলে মেয়ে নিয়ে তাকে না খেয়ে মরতে হতো। এজন্য রাজমোহনের কাছে সপরিবারে তাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রায়ই ছেলে মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে করে রাজমোহনের কাছে আসতেন হরনাথ। নিয়মিত আসা যাওয়ার কারণে ভারতীকে অনেকবার দেখেছে অনুপম, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে আসা মেয়েটির দিকে ভালো করে তখন তাকাতেও না সে। এদিকে কাজ পাওয়ার পর কিশোরপুর থানার কাছাকাছি একটা
ছোট টিনের বাড়ি ভাড়া নিয়েছিলেন হরনাথ। ছেলেমেয়েকে ওখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ভারতী এবং মানস লেখাপড়ায় দারুণ ভালো। মানস ছেলেবেলা থেকেই মুখ চোরা লাজুক, কিন্তু ভারতী খুব স্মার্ট। কম বয়স থেকে তার মধ্যে এতটুকু আড়ষ্টতা নেই। তাছাড়া আবৃত্তি, অভিনয় এবং গানেও চৌখস। এসব কেউ তাকে শেখায়নি, নিজে নিজেই শিখেছে। কিশোরপুর ছোট জায়গা। 3-4 বছরের ভেতরেই ভারতীর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পূর্ব বাংলার গেঁয়ো ভাবটা আর তার মধ্যে ছিল না। শহর মেজে ঘষে তাকে ঝকঝকে করে দিচ্ছিল। এদিকে স্বাভাবিক নিয়মেই যৌবনে পৌঁছে গিয়েছিল অনুপম। তাকে দেখতে ভালো, কথাবার্তা চমৎকার। 2 ফেল করার পর হায়ার সেকেন্ডারির গণ্ডি কোনো রকমে পেরিয়ে তখন সে কলেজে ভর্তি হয়েছে। খেলাধুলা, নাটক ইত্যাদি ব্যাপারগুলো তো ছিলই। এবার তার নজর এসে পড়েছিল মেয়েদের দিকে। মিষ্টি মিষ্টি কথা বলে মুগ্ধ করার দুর্দান্ত ক্ষমতা ছিল অনুপমের। ম্যাজিশিয়ানের মতো মেয়েদের সে টানতে পারত, আর মেয়েরা প্রায় আচ্ছন্নের মতো তার দিকে ছুটে যেত। কিশোরপুর এতই ছোট শহর যে এখানে কোনো বড় মাপের ঘটনা ঘটে না। ম্যাড়ম্যাড়ে একঘেয়ে জীবন ঢিমে চালে বয়ে যায়। কিন্তু অনুপমের সঙ্গে নানা মেয়েকে জড়িয়ে প্রচুর কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল, সেই সঙ্গে দুর্নামও। ঠিক এই সময় ভারতী অনুপমের 20 বছরের টগবগে হৃৎপিণ্ডে হঠাৎ যেন ঝড় বইয়ে দেয়। ভারতীকে এতকাল অন্যমনস্কর মতো দেখে এসেছে সে। তার দিকে ভালো করে তাকাবার মতো যেন কিছুই খুঁজে পায়নি। কিন্তু পূর্ব পাকিস্তানের সেই গেঁয়ো মেয়েটা কখন যে তার অজান্তে এক অলৌকিক পরী হয়ে উঠেছে অনুপম লক্ষ্য করেনি। এটা আবিষ্কার করার সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল ভারতী ছাড়া পৃথিবীতে কাম্য বস্তু আর কিছু নেই। এত বছর তারা পাশাপাশি আছে, অথচ কোনো দিন অনুপম ভারতীদের বাড়ি যায়নি। তখন থেকে সকালে বিকেলে যখন তখন যেতে শুরু করল। ভারতী সেবার স্কুল ফাইনাল দেবে। অনুপম সম্পর্কে অনেক গুঞ্জন, অজস্র দুর্নাম কানে এসেছে ভারতীর। কিন্তু তার মধ্যে এমন একটা ম্যাজিক ছিল যাতে প্রায় ভেসেই গিয়েছিল ভারতী। মা বাবার দিক থেকেও দুজনের মেলামেশায় কিছু প্রশ্রয় ছিল। কিংবা যে রাজমোহন কাজ জুটিয়ে দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছেন, তার ছেলেকে বাধা দেবার শক্তি ছিল না হরনাথের। এরপর ঘোরের ভেতর 2-2.5 বছর কেটে গেছে। ততদিনে হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল ভারতী। বিএ ফার্স্ট ইয়ার। ইংরেজিতে অনার্স ছিল তার। আর পাস কোর্সে 2 ফেল করে কলেজেই থেকে গেছে অনুপম। অনুপম কলেজে ক্লাস তেমন কিছু করতো না, কিন্তু ওই ব্যাপারটায় একেবারেই ফাঁকি ছিল না ভারতীর। ক্লাসটা সে নিয়মিত করত, বাড়িতে পড়াশোনাও। বাকি সময়টা উদ্ভ্রান্তের মতো অনুপমের সঙ্গে ঘুরে বেড়াতো। কখনো চলে যেত কাছাকাছি নদীর ধারে, কখনো 10 মাইল দূরে শিলিগুড়ি টাউনে সিনেমা দেখতে। কিশোরপুর তো কলকাতা নয় যে কেউ কারুর খবর রাখবে না। এখানে 50,000 মানুষের 1 লাখ চোখ সর্বক্ষণ অনুপম আর ভারতীর দিকে তাকিয়ে আছে। চায়ের দোকানে, রাস্তার মোড়ে, নানা বাড়ির বৈঠকখানায়, রোয়াকে এই নিয়ে মুখরোচক গুলতানি। শেষ পর্যন্ত ব্যাপারটা এমন বাড়াবাড়ি পৌঁছে গেল যে একদিন অনেক রাতে সমস্ত শহর ঘুমিয়ে পড়লে রাজমোহন ভারতীদের বাড়ি আসেন এবং হরনাথকে জানিয়ে দিয়ে যান তিনি হরনাথের শুভাকাঙ্ক্ষী ঠিকই, তাই বলে একটি মুহুরীর মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলবেন এটা কখনোই হতে পারে না। ভারতীকে যেন সামলাতে চেষ্টা করেন হরনাথ। রাজমোহন বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন তাঁরা সামাজিক দিক থেকে আলাদা স্তরের মানুষ। তিনি উঁচু লেভেলে দাঁড়িয়ে হরনাথদের করুণা করতে পারেন, কিন্তু কোনোভাবেই তাঁদের নিজের লেভেলে তুলে আনবেন না। রাজমোহন চলে যাবার পর মেয়েকে অনেক বুঝিয়েছেন হরনাথ।
কিন্তু ভারতী তখন এতই আচ্ছন্ন যে বাবার কথা তার কানে ঢোকেনি। এরপর আরও 2-3 বার এসেছেন রাজমোহন। কড়া ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন ভারতী যা করে চলেছে তার পরিণাম ভালো হবে না। কিন্তু ভারতীকে নতুন করে বুঝিয়ে এবং রাগারাগি করেও কিছু হয়নি। প্রথম প্রথম রাজমোহন হরনাথের সঙ্গেই কথা বলে যেতেন। প্রচণ্ড দাপট সত্ত্বেও শালীনতাবোধ ছিল তাঁর। তিনি হরনাথদের ক্ষতি করতে চাননি। যা অভিযোগ হরনাথকেই জানিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত একদিন এসে ভারতীকে শাসিয়েছিলেন। সে যদি অনুপমের সঙ্গে মেলামেশা বন্ধ না করে এ শহর থেকে তাদের চলে যেতে বাধ্য করা হবে। পরের দিন অনুপমকে তার বাবার শাসানির কথা জানাতেই সে বলেছিল, ভেবো না, কালকের মধ্যে এমন একটা ব্যাপার করব যে বাবা আর কোনো দিন তোমাদের শাসাতে যাবে না। ভয়ে ভয়ে ভারতী জিজ্ঞেস করেছিল, কি করতে চাইছো? কাল জানতে পারবে। পরদিন এমন এক কাণ্ড অনুপম করেছিল তা যেমন দুঃসাহসিক তেমনই বিপজ্জনক। ভারতীকে নিয়ে সোজা শিলিগুড়ির এক কালী মন্দিরে চলে গিয়েছিল সে। সেখানে তার কপালে এবং সিঁথিতে সিঁদুর দিয়ে বলেছিল, মা কালী উইটনেস রইল, এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আজ সারাদিন তুমি আর আমি যেখানে ইচ্ছা ঘুরে যা ইচ্ছা করে রাতটা একটা হোটেলে কাটিয়ে কাল মা বাবার কাছে গিয়ে বলবো আমরা বিয়ে করেছি। সমস্ত ব্যাপারটার মধ্যে এমন ঝুঁকি, অনিশ্চয়তা আর উদ্বেগ জড়িয়েছিল যে একেবারে দিশেহারা হয়ে পড়েছে ভারতী। তবু এর মধ্যে তীব্র নেশার মতো কিছু একটা ছিল। ভারতীর মনে হয়েছে অনুপমের কথা মতো একটা রাত হোটেলে কাটিয়ে পরদিন কিশোরপুরে ফিরে গেলে রাজমোহন এ বিয়ে নিশ্চয়ই মেনে নেবেন, কোনোভাবেই তাকে অস্বীকার করতে পারবেন না। সারাটা দিন ঘোরের ভেতর প্রায় উড়েই বেরিয়েছে ভারতী আর অনুপম। তারপর সন্ধেবেলায় এক হোটেলে সবে পা দিয়েছে তারা, চোখে পড়েছিল কয়েকজন আর্মড কনস্টেবল নিয়ে বসে আছেন রাজমোহন। দুজনকে জিপে তুলে নিয়ে সেই রাত্রিরেই কিশোরপুর ফিরে এসেছিলেন তিনি। রাস্তায় ভুরু কুঁচকে ভয়ঙ্কর চোখে ভারতীর পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিয়েছিলেন রাজমোহন। দেখতে দেখতে তার চোয়াল পাথরের মতো শক্ত হয়ে উঠেছিল। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলেছিলেন, কপালে সিঁদুর চড়িয়েছ দেখছি, বিয়েটা করেই ফেললে, কিন্তু ওই সিঁদুরটা যে তুলে ফেলতে হবে। ভারতী উত্তর দেয়নি। প্রচণ্ড ভয়ে মুখ নিচু করে সে তখন কাঁপছিল। মিনমিনে গলায় অনুপম বলেছে, কিন্তু বাবা। গলার শির ছিঁড়ে চিৎকার করে উঠেছিলেন রাজমোহন, শাট আপ রাস্কেল। অনুপম একেবারে চুপ করে গিয়েছিল। সারাটা রাস্তায় আর একটাও কথা বলেনি। কিশোরপুরে ফিরে অনুপমকে তাদের কোয়ার্টারে নামিয়ে ভারতীকে সঙ্গে করে সোজা তাদের বাড়ি চলে গিয়েছিলেন রাজমোহন। ভারতীর বাবা হরনাথের সঙ্গে রাজমোহনের কী কথা হয়েছিল অনুপম জানে না, তবে আন্দাজ করতে পেরেছিল। দিন 5 বাদে মধ্যরাতে কিশোরপুর যখন গাঢ় ঘুমে অসার, সেই সময় সবার অজান্তে লরিতে মালপত্র চাপিয়ে নিঃশব্দে এ শহর ছেড়ে চলে গিয়েছিল ভারতীরা। এই 5 দিন ভারতীকে বাড়ি থেকে বেরুতে দেওয়া হয়নি। সে যাতে অনুপমের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেজন্য তাদের বাড়ির সামনের রাস্তায় 2টো আর্মড গার্ড পোস্ট করে দিয়েছিলেন রাজমোহন। 24 ঘন্টা পালা করে তারা পাহারা দিয়ে গেছে। অনুপমও ভারতীর সঙ্গে দেখা করেনি। যেমনই হোক একটা বিয়ে তাদের হয়েছিল। শিলিগুড়ি হোটেলে গিয়ে যার সঙ্গে ফুলশয্যা করতে চেয়েছিল তাকে যে সামাজিক মর্যাদা দেওয়া প্রয়োজন এটা একবারও সে ভেবে দেখেনি। তেমন সাহস বা দৃঢ়তা কোনোটাই তার ছিল না। ভারতীর জন্য 2-1 দিন অনুপমের মন খারাপ হয়ে থাকবে, তারপরই তার চিন্তা মাথা থেকে বার করে দিয়েছিল।
আসলে অনুপমের স্বভাবটাই ছিল জঘন্য। অল্প বয়স থেকে সে মেয়েদের নিয়ে খেলে এসেছে। মেয়েদের বিশ্বাস এবং সারল্যের সুযোগ নিয়ে সে তাদের ক্ষতিই করে গেছে। কিশোরপুর থেকে ভারতীরা চলে যাবার পর তাদের খবর রাখত না অনুপম। ভারতী সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহও অবশিষ্ট ছিল না। তবে কার কাছে যেন শুনেছিল ভারতীরা কিশোরপুর থেকে সোজা কলকাতায় গেছে এবং সেখানে যাবার মাস 6 পর হরনাথের মৃত্যু হয়েছে। বছর 3 বাদে রাজমোহন ট্রান্সফার নিয়ে কিশোরপুরের পালা চুকিয়ে কলকাতায় চলে এসেছিলেন। এখানে আসার পর ইচ্ছা করলে ভারতীদের খুঁজে বার করতে পারত অনুপম, কিন্তু ভারতীর কথা তার মনেই পড়েনি। কলকাতায় এসে বিয়েটা কোনো রকমে পাশ করতে না করতেই জয়ার সঙ্গে তার আলাপ। চুটিয়ে কিছুদিন প্রেম, তারপর বিয়ে এবং জয়ার পলিটিক্যাল লিডার বাবার দৌলতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দামি চাকরি, সুখী ফ্যামিলি লাইফ, ছেলের জন্ম, চমৎকার ফ্ল্যাট ইত্যাদি। রবার দিয়ে পেন্সিলের দাগ তুলে দেবার মতো ভারতীকে স্মৃতির ভেতর থেকে মুছে দিয়েছিল অনুপম। কিন্তু কে জানত এতকাল বাদে বম্বে মেলের এই কুপেতে তার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। বাবার মৃত্যুর পর কিভাবে ভারতীদের দিন কেটেছে মোটামুটি আন্দাজ করতে পারে অনুপম। নিশ্চয়ই প্রচণ্ড ঝড় ঝাপটা গেছে ওদের ওপর দিয়ে। ভারতী ছেলেবেলা থেকেই লেখাপড়ায় ভালো। স্কুলে পড়ার সময় থেকেই দুর্দান্ত রেজাল্ট করে এসেছে। বোঝা যায় প্রচুর কষ্ট করে সে লেখাপড়া চালিয়ে গেছে। প্রফেসর যখন এমএটা অন্তত পাশ করতে হয়েছে। ভাই ব্যাংক অফিসার, তাকেও সে দাঁড় করিয়েছে। এসবই অনুপমের অনুমান হলেও এটাই স্বাভাবিক। তার ধারণা জিজ্ঞেস করলে ভারতীর কাছ থেকে এ জাতীয় উত্তরই পাওয়া যাবে, কিন্তু নিজের থেকে কোনো প্রশ্ন করতে তার সাহস হয় না। হাওড়া ছাড়ার পর ঘন্টা 2 কেটে গেছে। মাঝখানে ট্রেন একটা স্টেশনে থেমেছিল, তারপর আবার ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছে। কূপের জানালা খোলা রয়েছে, হু হু করে আরামদায়ক ঠান্ডা হাওয়া ঢুকছে ভেতরে। বাইরে আকাশের মাঝখানে গোল চাঁদটা যেন বিশাল রূপোর থালা, দুধের মতো ধবধবে জ্যোৎস্নায় চরাচর ভেসে যাচ্ছে। বয়স্ক শিখ সহযাত্রীটি রাতের খাওয়া চুকিয়ে ওপরের বাঙ্কে বিছানা পেতে শুয়ে পড়েছেন, কিন্তু নিচে ভারতী আর জয়া সমানে কথা বলে যাচ্ছে। পরস্পরের সম্পর্কে দুজনেরই তীব্র কৌতূহল। বাল্যবান্ধবীর সঙ্গে স্বামীর সম্পর্ক কতটা গভীর ছিল সেটা যেন বুঝে নিতে চায় জয়া। আর অনুপমের মতো মানুষের সঙ্গে দাম্পত্য জীবন কিভাবে কাটাচ্ছে সেটাই হয়তো জানতে চাইছে ভারতী। জয়া বলছে, বিয়ের মতো ব্যাপারটা কিন্তু এখনও বলনি। ভারতী বলে, কি হবে সেসব শুনে? ধরো সিম্পল কিউরিসিটি। চোখের কোণ দিয়ে অনুপমকে লক্ষ্য করে ভারতী। অনুপম একেবারে কাঠের মূর্তি হয়ে গেছে। করুণাই হয় ভারতীর। এতদিন বাদে ফুটন্ত রাগ, ক্ষোভ এবং প্রতিহিংসার ইচ্ছা অনেকখানি জুড়িয়ে এসেছে। ঘৃণা বা বিদ্বেষের তেমন কিছুই আর অবশিষ্ট নেই। নিরাসক্ত ভঙ্গিতে সে বলে, খুবই মামুলি ঘটনা। তুমি নিশ্চয়ই জানো আমাদের সোসাইটিতে পাজি বদ লোকদের অভাব নেই। এদের অনেকেই মেয়েদের সরলতার সুযোগ নিয়ে কোনো মন্দিরে টন্দিরে তাদের নিয়ে গিয়ে গলায় মালা, কপালে সিঁদুর দিয়ে বলে, এই আমাদের বিয়ে হলো। তারপর একদিন চরম বিশ্বাসঘাতকতাটি করে বসে। ধরে নাও সেই রকম একটা ইনসিডেন্ট আমার জীবনেও ঘটেছিল। সামনের দিকে ঝুঁকে জয়া জিজ্ঞেস করে, ছেলেটা কে? হঠাৎ একটু মজা করার ইচ্ছা হয় ভারতীর। সে স্থির চোখে জয়ার দিকে তাকিয়ে বলে, ওটা জানতেই হবে? জয়া বলে, বলোই না। ভারতী ঠোঁট টিপে কিছু ভেবে নেয়, তারপর বলে, ঠিক আছে বলবো, তবে এখন নয়। 1.5 দিনের মতো তো একসঙ্গে থাকছি, নামার সময় জানিয়ে দেব। অনুপমের দিকে না তাকিয়েও ভারতী টের পায় তার হৃৎপিণ্ড জমাট বেঁধে গেছে। একটু চুপচাপ। তারপর ভারতী ফের শুরু করে,
বম্বেতে নিশ্চয়ই তোমরা 2-4 দিন থাকছ? জয়া বলে, সেই রকমই ইচ্ছে। তাহলে আমার হোস্টেলে একদিন এসো। জয়া উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই শশব্যস্তে অনুপম বলে ওঠে, না না, আমরা বম্বেতে নেমেই গোয়া চলে যাব। ফেরার পথে হয়তো 1-8 দিন থাকতে পারি। অনুপমের মনোভাব বুঝতে অসুবিধা হয় না ভারতীর। কোনো রকমে এই কূপের ভেতর চোখ কান বুজে 36টা ঘন্টা কাটিয়ে দিতে পারলে সে বেঁচে যায়। বম্বেতে নামার পর ভারতীর ধারে কাছে ঘেঁষার ইচ্ছা নেই। জীবনে তার সঙ্গে আবার দেখা হোক এটা আদপেই চায় না অনুপম। ভারতী চোখ সামান্য ছোট করে অনুপমকে দেখতে থাকে। একটা ফাঁদে পড়া ভীরু সন্ত্রস্ত জন্তুর মতো মনে হচ্ছে তাকে। এদিকে জয়া বেশ অবাক হয়েই অনুপমের দিকে মুখ ফেরায়, বলে, সে কি, আমরা তো প্রোগ্রাম করে রেখেছি, আগে বম্বে দেখে তারপর গোয়া যাব। অনুপম ক্ষীণ গলায় বলে, ভেবে দেখলাম আগে গোয়ায় চলে যাওয়াই ভালো। তার ইচ্ছা গোয়ায় একবার যেতে পারলে ওখান থেকে আর বম্বে ফিরবে না। কোনো এক অছিলায় ত্রিবান্দ্রম কি ব্যাঙ্গালোর চলে যাবে, সেখান থেকে কলকাতা। ভারতী তক্ষুনি সায় দিয়ে বলে, সেটা মন্দ না, আগে গোয়া টোয়া দেখে বম্বে হয়ে কলকাতায় ফিরতে পারো। বম্বেতে এসে কিন্তু আমার সঙ্গে দেখা করবে। বলল বটে, তবু নিশ্চিতভাবেই সে জানে এই ট্রেন থেকে নেমে একবার চোখের আড়ালে যেতে পারলে জীবনে আর কখনো অনুপমের সঙ্গে দেখা হবে না। শ্বাস টানার মতো আওয়াজ করে অনুপম বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ভারতী আর কিছু বলে না। তার ঠোঁটে এবং চোখের কোণে আধ ফোঁটা একটু হাসি দেখা দিয়েই দ্রুত মিলিয়ে যায়। আরও খানিকক্ষণ বাদে ওরা রাতের খাওয়ার সেরে নেয়। ভারতী এবং জয়ারা টিফিন ক্যারিয়ারে নিজেদের খাবার নিয়ে এসেছিল। ভারতী নেবে না, জয়া একরকম জোর করেই তার প্লেটে একটা বড় সন্দেশ আর মুগের লাড্ডু তুলে দেয়। ভারতীও ওদের দেয় মাছের চপ। খাওয়ার পর শোয়ার পালা। নিচে দুটো বার্থে বিছানা পেতে শুয়ে পড়ে ভারতী এবং জয়া। জয়ার ওপরের বার্থে অনুপম। জয়া ভীষণ ঘুম কাতুরে, কিন্তু আজ তার কিছু হয়ে থাকবে। সে জেগেই থাকে এবং ভারতীর সঙ্গে এলোমেলো গল্প করে যায়। ওপরের বার্থে কাত হয়ে দম বন্ধ করে পলকহীন ভারতীর দিকে তাকিয়ে থাকে অনুপম। কখন কোন কথায় ভারতী বিস্ফোরণ ঘটিয়ে দেবে কে জানে। ভারতীরা অনেক গল্প করে, কিন্তু 10 বছর আগের সেই বিয়ের প্রসঙ্গটা আর ওঠে না। এক সময় কথা বলতে বলতে নিচের বার্থে ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখ টান করে তারপরও অনেকক্ষণ জেগে থাকে অনুপম। একটা রাত কেটে যায়, এখনও পুরো 24টা ঘন্টা রয়েছে। সকালে ঘুম ভাঙার পর ওপরের বার্থ থেকে নিচে নামতে নামতে অনুপম সারাদিনের কর্মসূচি ঠিক করে নেয়। যতক্ষণ ট্রেনে থাকবে তাকে চোখ কান খোলা রাখতে হবে। সব রকম সতর্কতা সত্ত্বেও বিপর্যয় ঠেকানো যাবে কিনা এমন ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। রাতে যতক্ষণ অনুপম ঘুমিয়েছিল মোটামুটি কেটে গেছে, কিন্তু আজ সকাল থেকে টের পায় স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ পড়ছে। সে জানে এই চাপটা কাল ভোরে দাদার স্টেশনে না নামা পর্যন্ত থেকেই যাবে। ভারতী এবং জয়াও সবে ঘুম থেকে উঠেছে। মুখোমুখি বসে তারা কথা বলছিল। অনুপম নিচে নামতেই ভারতী বলে, গুড মর্নিং। অনুপম গুড মর্নিং বলে জয়ার পাশে বসে। ভারতী জিজ্ঞেস করে, কাল ঘুম কেমন হলো? প্রশ্নটার ভেতর কোনো সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে কি? একটু চমকে ওঠে অনুপম। স্মার্ট হবার ভঙ্গি করে বলে, ফাইন ঘুমিয়েছি। বলেই জয়ার দিকে ফেরে। বাসি মুখে বসে আছো, যাও মুখ ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ব্যাগ থেকে অনুপমের এবং নিজের ব্রাশ, পেস্ট, তোয়ালে ইত্যাদি বার করে জয়া। ব্রাশে পেস্ট লাগিয়ে এক হাতে তোয়ালে, ইস্ত্রি করা শাড়ি, জামা টামা ঝুলিয়ে কূপে থেকে বেরিয়ে যায় সে। তারপর এক মুহূর্ত দেরি করে না অনুপম। ক্ষিপ্র হাতে নিজের ব্রাশে পেস্ট লাগিয়ে
তোয়ালে পায়জামা টায়জামা নিয়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে কূপের বাইরে চলে যায়। এই কম্পার্টমেন্টের দুই মাথায় দুটো টয়লেট ছাড়াও রয়েছে মুখ ধোয়ার আলাদা বেসিন। জয়া গেছে ডান দিকের টয়লেটে, অনুপম যায় বাঁ দিকে। তার আর কিছু ছিল না, ধীরে সুস্থে টয়লেটে যেতে পারত অনুপম, কিন্তু একা ভারতীর সামনে থাকতে চায় না সে। তার পক্ষে সেটা খুবই অস্বস্তিকর এবং বিপজ্জনকও। আবার জয়া একা একা ভারতীর সঙ্গে কথা বলুক, সেটাও কম মারাত্মক নয়। তখন ভারতী তাকে সেই বিয়ের ব্যাপারটা জানিয়ে দিতে পারে। ফলে তাদের সুখী বিবাহিত জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে। জয়ার বাবা একটা ফোন করে দিলে তাদের মাল্টিন্যাশনাল কোম্পানি তাকে সোজা দরজা দেখিয়ে দেবে। অবশ্য অনুপম সামনে থাকলেই যে ভারতী বিয়ের কথা বলবে না এমন কোনো নিশ্চয়তা নেই। তবু ভারতীর কাছে দুজনের অর্থাৎ তার এবং জয়ার একসঙ্গে থাকাটা কম বিপজ্জনক মনে হয় তার, যদিও এর কোনো সঙ্গত কারণ নেই। অনুপমের তাড়াহুড়ো দেখে নিঃশব্দে হাসে ভারতী। তার মনোভাব টের পেতে অসুবিধা হয়নি ভারতীর। কোনো রকমে মুখ টুক ধুয়ে রাতের বাসি পোশাক পাল্টে জয়ার টয়লেটের কাছে এসে দাঁড়িয়ে থাকে অনুপম। বেশ কিছুক্ষণ বাদে জয়া বেরুলে তাকে সঙ্গে করে কূপেতে ফিরে আসে। অনুপমের এ জাতীয় আচরণের জন্য অবাকই হয় জয়া, তবে কোনো প্রশ্ন করে না। এরপর জয়া কোনো কারণে বাইরে বেরুলে অনুপমও বেরিয়ে পড়ে। বড় স্টেশনে বম্বে মেল দাঁড়ালে জয়াকে নিয়ে খানিকক্ষণ প্ল্যাটফর্মে ঘুরে আসে। এর ফাঁকে ফাঁকে ভারতীর সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। গল্পটা অবশ্য জয়া আর ভারতীই করে যায়, আর তীব্র উৎকণ্ঠা নিয়ে রুদ্ধশ্বাসে শুনে যায় অনুপম। কচিত কখনো দু একটি কথা বলে। এভাবেই একটা আস্ত দিন এবং গোটা একটি রাত কেটে যায়। পরদিন ভোরে দাদার স্টেশনে ট্রেন থামলে তিনজনই নেমে পড়ে। অনুপম ঠিক করে রেখেছে একবেলার জন্য একটা হোটেলে উঠে গোয়া যাবার ব্যবস্থা করে ফেলবে। জয়া সেই কথাটা ভোলেনি। সে বলে, কার সঙ্গে তোমার বিয়ের খেলাটা হয়েছিল বলনি কিন্তু? দ্রুত কিছু ভেবে নেয় ভারতী। তারপর ধীরে ধীরে বলে, তোমরা তো গোয়া থেকে ফিরে আমার ওখানে আসছই, তখন শুনো। বলে চোখের কোণ দিয়ে অনুপমকে লক্ষ্য করতে থাকে। অনুপম সাঁতার না জানা মানুষের মতো অগাধ জলে ডুবে যাচ্ছিল যেন। তার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। এবার আস্তে আস্তে বুকের আবদ্ধ বাতাস বেরিয়ে আসতে থাকে। একটু পর দুই কুলির মাথায় তিনজনের মালপত্র চাপিয়ে ওরা স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসে। ভারতীয় এখান থেকে ট্যাক্সি ধরবে। কুলি এবং জয়াকে অপেক্ষা করতে বলে ট্যাক্সি ধরতে ছোটে অনুপম। ভারতী জয়াকে বলে, তুমি আমার কুলিটাকে একটু দেখো, আমারও একটা ট্যাক্সি দরকার। লাইন দিয়ে এখানে ট্যাক্সি ধরতে হয়। স্ট্যান্ডে এসে অনুপমের পাশে দাঁড়ায় ভারতী। অনুপমের শির দ্বারা বেঁকে দুমড়ে যায় যেন। নিচু গলায় প্রায় হাত জোর করে বলে, তোমার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি ভারতী, আমাকে ক্ষমা করো। একটু থেমে বলে, ইচ্ছা করলে আমার জীবন নষ্ট করে দিতে পারতে, করনি। তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাই। হাত তুলে অনুপমকে থামিয়ে দেয় ভারতী। কৃতজ্ঞতার দরকার নেই। তোমাকে শেষ করে দেবার মতো অস্ত্র আমার হাতে থেকেই গেল, কিন্তু ওটা কাজে লাগাতে হলে তোমার স্তরে নামতে হয়। এত নিচে নামার মতো রুচি আমার নেই। তোমার সঙ্গে আর দেখা না হওয়াই ভালো। এতক্ষণ শুনলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প তারা তিনজন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।